শ্রীপর্ণা, শ্রীপর্ণা মা, এই জানলাটা বন্ধ করে দে তো। এই উত্তরের হাওয়ার দাপটে শরীরের হাড় ফাড় একেবারে কেঁপে গেল যে। কিরে? হাওয়াটা বইতে দাও বাবা, মনে বড্ড প্রশান্তি আসছে। ও বাবা, এই মেয়েটা যত বড় হচ্ছে তত জেদি হয়ে উঠছে। এই শীতে এতক্ষণ ধরে ওইখানে বসে থাকলে নির্ঘাত নিউমোনিয়ায় পড়বি। কিচ্ছু হবে না, সে তো আছে, সে আমায় কিচ্ছু হতে দেবে না। কে? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে সে, যাকে তুমি দেখেও দেখো না, যাকে তুমি চিনতে চাও না, অথচ সে সর্বক্ষণ আমাদের আশেপাশে রয়েছে। বাতাসে নাক টেনে দেখো বাবা, কোনো গন্ধ পাচ্ছ না? খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে। সময়টা ডিসেম্বরের শেষ, বাতাসে তীব্র শীতের রেশ রয়েছে। তার মধ্যেই অসময়ের বৃষ্টিটা যেন ঠান্ডার প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। বিছানায় আধশোয়া হয়ে এতক্ষণ একটি বই মন দিয়ে পড়ছিলেন সুমন্তবাবু। কই, আমি তো তেমন কোনো গন্ধ পাচ্ছি না রে মা। তুই কোন গন্ধের কথা বলছিস? বিরাট জানলার বাইরে এক রাশ জমাট বাঁধা অন্ধকারে ডুবে রয়েছে বিরাট কালো জলের দিঘি। থেকে থেকে সেই জলে বিলি কেটে যাচ্ছে উত্তরে বাতাস। এতক্ষণ জানলার পাশের ওই হাতির দাঁতের তৈরি আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কোমর ছাপানো কালো চুলে বিনুনি বোলাতে বোলাতে কথাগুলো বলে চলেছিল শ্রীপর্ণা। বাবা, কলকাতা থেকে গ্রামের এই জমিতে বাড়ি করে উঠে এলাম ঠিকই, তবে মন মানছে না। সারাক্ষণ মনে হচ্ছে আমার আশেপাশে কারা যেন ফিসফিস করে কথা বলে চলেছে। আরে ওসব তোর মনের ভুল ধারণা, তেমন কিছুই নেই। কিন্তু মায়ের হঠাৎ এমন শরীর খারাপ কিভাবে হলো বলতে পারো? আমাদের কারোর সাথে কথা বলে না, খায় না, ঘুমায় না, কেউ কাছে এলে তেড়ে আসে। মা তো এমন ছিল না বাবা। জানি না শ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক একইভাবে আমিও কিচ্ছু বুঝতে পারছি না বাবা। তোমাকে বোঝাতেও পারছি না যে জানলা বন্ধ করলেই কেমন যেন ঘরের ভেতরটা গুমোট হয়ে আসছে, নাকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ লাগছে। তুমি পাও কিনা জানি না, কিন্তু আমি পাই। আমি তো তেমন কিছু অনুভব করতেই পারছি না। কি করে বলি বল দেখিনি? হ্যাঁ, আজকে তোমার পাশে এই ঘরে এই খাটে মায়ের থাকার কথা, কিন্তু দেখো মাকে আলাদা ঘরে আটকে রাখতে হচ্ছে। আমার ভীষণ ভয় হচ্ছে বাবা, খুব ভয় হচ্ছে। বালিশের নিচ থেকে এক প্যাকেট সিগারেট বের করে আনলেন সুমন্তবাবু। শ্রীপর্ণা তখনও ওই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মুখ দিয়ে অনর্গল কথা বলে চলেছে। সুমন্তবাবু লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, শ্রীপর্ণা মা, শোন, অনেক সময় স্থান পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের ভেতরেরও নানান পরিবর্তন ঘটে। উত্তর কলকাতার জাঁকজমক ছেড়ে এই প্রত্যন্ত গ্রামে জমি কিনে জীবনের সকল সঞ্চয় দিয়ে এই বাড়িটাও করলাম। ভাবলাম এইবার সব কিছু ঠিক হবে, ভালো হবে। কিন্তু আওয়াজটা বাইরে থেকে এসেছে বাবা। চুলের পরিচর্যা ছেড়ে এবার শ্রী জানলার কাছে এসে দাঁড়াল। বিছানা ছেড়ে মাটিতে পা দিলেন সুমন্তবাবু। বাইরে যতদূর দেখা যায় ওই কালো জলের দিঘির পাশে এক প্রাচীন নিম গাছ রয়েছে। তার ঝুঁকে থাকা ডালপালা ছুঁয়ে যাচ্ছে মাটি। শব্দটা ওখান থেকেই এসেছে, এ আমি নিশ্চিত। কিন্তু এত রাতে ওখানে কে হাসছে? খিলখিল শব্দটা ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে যেতে যেতে গোটা বাড়িটায় ছড়িয়ে পড়ল। তবে তারা জানে না পাশের ঘরে এক মধ্যবয়স্ক মহিলা তার লাল টকটকে চোখের দুই তারা ওই পুকুরের দিকে স্থির করে কি যেন দেখে চলেছে। বাবা, একবার নিচে গিয়ে দেখবে? এখন এই রাতে ওই পুকুরের দিকে যাওয়াটা কি ঠিক হবে? উফ, ভয়টা আমার পাওয়ার কথা আর তুমি পাচ্ছ। চলো না একটিবার দেখে আসি। বলা তো যায় না, হয়তো সেখানে কেউ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। শেষের কথাগুলোতে ঠিক বিদ্রুপ মেশানো ছিল নাকি ভবিষ্যতের ইঙ্গিত
বলা কঠিন। স্ত্রীর এই কথাটা বলার সাথে সাথে দিঘির জলে একটা ঝপাং করে আওয়াজ ভেসে এলো। ঠিক আছে, তুই বলছিস যখন, চল গিয়ে দেখা যাক। শ্রীপর্ণা বাবার দিকে অদ্ভুত এক ঘোলাটে চোখে তাকিয়ে বলল, আর যদি ফিরতে না পারো? মানে? ও কিছু না, চলো দেখে আসি। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলতেই এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে তাদের মুখে ঝাপটা মেরে গেল। এতক্ষণ ধরে স্ত্রী যেই আয়নার সামনে বসে চুল আঁচড়ে যাচ্ছিল, সেখানে ফুটে উঠেছে স্ত্রীর প্রতিবিম্ব। আয়নার থেকে হাত 10 দূরে থাকলেও আয়নায় ফুটে ওঠা তার প্রতিবিম্ব ওই একইভাবে খানিক আগে যেভাবে স্ত্রী চুল আঁচড়ে চলেছিল, ওই একইভাবে সেও তার চুল আঁচড়ে চলেছে। অদ্ভুত এক খসখস শব্দ ভেসে আসছে। কালো চুলে হাত বোলাতে বোলাতে সে মুখ দিয়ে কি যেন বিড়বিড় করে এক দুর্ভেদ্য মন্ত্র পড়ে চলেছে। তার শরীরটা জুড়ে চারধারে এক আবছায়া কালো কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব দেখা যাচ্ছে। দরজার সামনে স্ত্রী আর সুমন্তবাবু। দরজার বাইরে বেরোতেই সেই স্ত্রীর প্রতিরূপ অদ্ভুতভাবে হেসে উঠল। মৃত্যু যখন নিচে আসে তখন বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে দেয়। লাশের পর লাশ পাহাড় জমতে থাকে, তবুও রক্তের গন্ধ মুছে না। মরবি, তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না, কেউ না। আমি কাউকে বাঁচতে দেব না। কথাটা বলে আবারও হেসে উঠল সে। এতক্ষণ ধরে যে কালো ধোঁয়া তাকে ঘিরে ধরেছিল, ধীরে ধীরে সেটা তার সারা শরীর ঢাকতে শুরু করলো। পাক খেতে থাকা সেই কালো ধোঁয়া যেন সাপের মতো কুণ্ডলি পাকাতে পাকাতে শ্রীপর্ণার পা থেকে কোমর, কোমর থেকে বুক এবং শেষে তার গোটা শরীরটা ঢেকে দিল। ধীরে ধীরে এক জমাট বাঁধা কালো অবয়ব তার 2 কালো হাত আয়না থেকে বাইরে বের করে আনল। ধীরে ধীরে অদ্ভুতভাবে 2 হাত পায়ে ভর দিয়ে আয়নার ভেতর থেকে তার গোটা শরীরটা বাইরে নিয়ে এলো। সে বাইরে বেরোতেই এতক্ষণ যে নাইট ল্যাম্পটা টিমটিম করে কাঁপছিল, সেটা প্রচণ্ড শব্দ করে ফেটে গেল। মাটিতে গড়িয়ে পড়ল কাঁচের টুকরো। ধীরে ধীরে সেই জমাট বাঁধা কালো অবয়ব হাওয়ায় ভাসতে ভাসতে দরজার বাইরে বেরিয়ে এলো। এসেছে, সে এসেছে, এবার মরবে, মরবে, মরবে। কথাটা বলতে বলতে জানলার গ্রিলে ক্রমাগত মাথা ঠুকতে লাগলো সুপ্রীতি। দূরে ওই কালো পুকুরের কাছে দেখা গেল একজোড়া আলোর ক্ষীণ রেখা। সেদিকে তাকিয়ে আবারও সুপ্রীতি বলে উঠল, মর মর, মরার পাখনা গছিয়েছে যখন মর। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না, কেউ বাঁচবে না। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। অন্ধকারাচ্ছন্ন ঘরটিতে 0 পাওয়ারের যে বাল্ব এতক্ষণ জ্বলছিল, এবার সেই আলো দপদপ করে বারবার জ্বলতে নিভতে শুরু করলো। ঘরের ভেতর এক দীর্ঘ ছায়া পড়ল। মা, আর কত কষ্ট পাবে তুমি? এভাবে যে তোমায় আর দেখতে পাচ্ছি না। কে ওখানে? ছায়া শরীরটা ঘরে ঢুকতেই কোথা থেকে এক রাশ দমকা বাতাস এসে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। তোকে তোকে দেখতে পাচ্ছি না কেন? কে? তার কথার প্রত্যুত্তরে একটা হাড় হিম করা হাসি ভেসে এলো। ঘরের আলোটা দপদপ করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। না, কিছুই দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, শুধু নাকে ভেসে আসছে এক মাংস পোড়া গন্ধ। সেই গন্ধ, উফ, এই অসহ্য গন্ধ আমার পিছু ছাড়ছে না। অন্ধকার ঘরে মাটি থেকে খানিক উঁচুতে ভেসে উঠল একজোড়া অদ্ভুত জ্বলন্ত চোখের মণি। ঠিক যেন ওই 0 পাওয়ারের বাল্বের মতোই এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। এই গন্ধ তোমার পছন্দ নয়? না 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 না, একদম না। যা 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 যা, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। আমি যে তোমার কষ্ট ঘোচাতে এসেছি। আমার বড় কষ্ট, বড় কষ্ট।
জানি তো, আমি সব জানি। শব্দের উৎস অনুসন্ধান করতে করতে ধীরে ধীরে সুপ্রীতি অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে ওই আওয়াজ তার ডান দিক থেকে শোনা গেল। এই তো আমি এখানে, আমায় ধরো, ধরো দেখি, ধরো দেখি তো পারো কিনা। চকিতে ডান দিকে ফিরল সে। তার নাক ঘষে সেই উটকো মরা পচা গন্ধটা নাকে ঝাপটা দিয়ে গেল, কিন্তু কই, সেখানে তো কেউ নেই। এই তো আমি এখানে, এসো এসো আমার কাছে। এবার শব্দটা ঠিক বাঁ দিক থেকে আসছে। আবারও টলমলো পায়ে সুপ্রীতি বাঁ দিকে ঘাটটা ঘোরাতেই তার চোখের ঠিক সামনে ফুটে উঠল আরও একজোড়া জ্বলন্ত চোখের মণি। না না, ভয়ে দুপা পেছনে এসে দাঁড়ালো সুপ্রীতি। কি হলো, ভয় পেলে বুঝি? ভয় আমার বড় পছন্দের। যখন কেউ আমায় ভয় পায় আমার বড্ড ভালো লাগে। এসো এসো, কাছে এসো এসো। এতক্ষণে সম্বিত ফিরেছে তার। সে জানলার দিকে এগিয়ে গেল, লোহার গ্রিল চেপে ধরে চিৎকার করে বলে উঠল, বাঁচাও, আমায় বাঁচাও, ও আমি শেষ করে ফেলবে, বাঁচাও। তবে সেই গলার স্বর এতটাই ক্ষীণ যে নিচে দাঁড়িয়ে থাকা শ্রী কিংবা সুমন্তবাবুর কান অবধি পৌঁছল না। পুকুরের ধারে সেই কাঁপতে থাকা একজোড়া আলো ধীরে ধীরে ওই বিরাট নিমগাছটার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সেই আলোকবিন্দু গাছের একদম উপরের ডালগুলোর দিকে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি যেন দেখছে তারা। জলের মধ্যে ঝপাং ঝপাং শব্দ আরও কানে এসে ঠেকছে। এদিকে ঘরে থাকা সেই কালো ধোঁয়া ধীরে ধীরে শূন্যে পাক খেতে খেতে সুপ্রীতির শরীরে গিয়ে মিশছে। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল তার দুই চোখ, মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। ধীরে ধীরে সে তার পরনের শাড়ি এক ঝটকায় খুলে ফেলল। পরনের অন্তর্বাস মাটিতে ছুঁড়ে ফেলে বিবস্ত্র শরীরটা নিয়ে মাটিতে উবু হয়ে বসল। এরপর কড়িকাঠের দিকে তাকিয়ে অদ্ভুত এক পৈশাচিক গলায় বলে উঠল, তাই হবে, যা চাইছো তাই হবে। খাটের পাশে কাঠের টেবিলে একটা ফুলদানি রয়েছে। সেখানে দুদিন আগে শুকিয়ে যাওয়া সাদা টগর ফুল এক ঝটকায় মাটিতে ফেলে দিল সুপ্রীতি। এরপর সেই ফুলদানি দিয়ে মাথায় এক সজোরে বাড়ি মারল সে। মর মর মর, সুপ্রতি তুই মর, তোকে মরতেই হবে, মরতেই হবে সুপ্রতি, মর। একবার, দুবার, তিনবার। তিনবারের আঘাতে মাথা থেকে এক ঝলক উষ্ণ রক্ত তার কপাল বেয়ে চিবুক হয়ে টপ টপ করে মাটিতে ঝরতে লাগলো। রক্ত রক্ত রক্ত, অনেক রক্ত। কতদিন রক্তের স্বাদ পাই না। অনেক অনেক রক্ত। অদ্ভুতভাবে যন্ত্রণা ভুলে সে উন্মাদিনীর মতো শরীরটাকে সামান্য ঝুঁকিয়ে দুহাতের চেটোতে রক্ত নিয়ে জিভের সামনে মেলে ধরল। তুমি ঠিক শুনেছিলে তো বাবা? হ্যাঁ রে মা, আমার আমার কোনো ভুল হয়নি। শব্দটা ঠিক ওই গাছের ওই ওপর থেকেই এসেছে। কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত। খানিকক্ষণ আগেই ওই গাছের উপর আমি ওই আওয়াজ শুনেছি। আমরা যখন কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে এদিকে আসি, তখন স্পষ্ট শুনেছি যে ওই নিম গাছের ওপর কে যেন শব্দ করে উঠল। ও তোমার মনের ভুল, কেউ কোথাও নেই। চলো ফিরে যাই, মাকে ওষুধ দিয়ে ঘুমিয়ে যাবে। চলো। হ্যাঁ ঠিক আছে, চল। তারা পেছন ফিরতে যাচ্ছিল, ঠিক সেই সময় বাতাসে অদ্ভুত অজানা এক মন্ত্রের উচ্চারণ কানে ভেসে এলো। মনে হলো কেউ যেন মন্ত্র পাঠ করে চলেছে। কান পেতে শুনলেন সুমন্তবাবু, এবং শুনে অস্ফুটে খানিকটা নিজের মনেই বলে উঠলেন, সর্বনাশ, এই যে মারণ ক্রীড়ার মন্ত্র। কিছু বললে বাবা? হ্যাঁ, না না, ও কিছু না, ও কিছু না। কে যেন ফিসফিসিয়ে কিছু বলছে না? তাই তো মনে হচ্ছে। কোথা থেকে এক ঝাঁক দমকা বাতাস এসে তাদের পাক খেয়ে ঘুরতে লাগলো।
দিঘির জলে যেন তাণ্ডব শুরু হয়েছে। শান্ত জলে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই নিম গাছের ওপর দেখা যাচ্ছে একজোড়া জ্বলতে থাকা আলো। হঠাৎ সেই মেয়েলি কণ্ঠের খিলখিল হাসির শব্দ তাদের কানে ভেসে এলো। পালাও পালাও বাবা, এখানে আর এক মুহূর্তও নয়। শ্রীপর্ণা আর সুমন্তবাবু পাগলের মতো ছুটতে লাগলো। সুমন্তবাবু সুগারের রুগী, তার বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। শ্বাস নিলে বুকের ভেতর থেকে এক অদ্ভুত শীষের মতো আওয়াজ ভেসে আসছে। অন্ধকারে সামনের পথটুকু ভালোভাবে দেখা যাচ্ছে না, শুধু দূরের ওই একতলা বাড়িটাকে দেখে মনে হচ্ছে এই মাত্র কেউ যেন তার সারা গায়ে কালো কালি লেপে দিয়েছে। স্ত্রীকেও দেখা যাচ্ছে না, কিন্তু তার সামনে একটা অদ্ভুত ধূপধাপ পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। আওয়াজটা ধীরে ধীরে ওই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তার পেছন থেকে একটা চেনা গলা শুনতে পেলেন তিনি। বাবা, ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি তো এদিকে। থমকে দাঁড়ালেন তিনি। কে কে কথা বলছে? হ্যাঁ, স্ত্রী তো সামনেই রয়েছে। তাহলে তাহলে পেছনে কে? তিনি চকিতে ঘাড় ঘোরাতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় সামনে থেকে আবারও স্ত্রীর গলা ভেসে এলো। এ কি, তুমি থামলে কেন? বাড়ির ভেতরে এসো। তিনি আবারও সামনের দিকে ফিরতে পেছন থেকে ভেসে এলো স্ত্রীর গলা। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে তো কিছু নেই। এদিকে এসো বাবা। পেছন ফিরে কাকে দেখছো? উফ, আমি আর পারছি না। আমি আর সহ্য করতে পারছি না এসব। এসব এসব কি ঘটছে? বাবা, বাবা, আমি এখানে। আমি এখানে বাবা। এই তো, আমার হাতটা ধরো। না বাবা, এই তো আমি। আমায় দেখতে পাচ্ছ না বুঝি? একবার চেয়ে দেখো এদিকে। আবারও তার সামনে পেছনে সেই একই গলা। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলেন সুমন্তবাবু। ফোনের টর্চটা বের করে সামনের দিকে আলো মারতেই দেখতে পেলেন সেখানে স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, স্ত্রী বটে, তবে তার মুখের সামনেটা চুল দিয়ে ঢাকা। অদ্ভুতভাবে ঘাটটা মাটির দিকে ঝুঁকিয়ে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে ভেসে এলো ওই একই গলা। ওদিকে কি দেখছো বাবা? এই তো আমি এখানে। চমকে উঠে আবার পেছনে ফিরলেন তিনি। স্ত্রী দাঁড়িয়ে, সেখানে অবিকল চেনা সেই অবয়ব। তখন থেকে তোমায় ডেকে চলেছি, তুমি কি শুনতে পাচ্ছিলে না? আমি 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 তো কিছু বুঝতে পারছি না। একটু আগেই তো তুই সামনে ছিলিস। আমার আমার পিছনে কখন এলি? কি যা তা বলছো তুমি? তুমি আমার সাথে এসো তো। কথাটা বলে শ্রী সুমন্তবাবুর হাতটা চেপে ধরতেই তিনি উফ শব্দ করে বলে উঠলেন। ওমা, তোর তোর হাতটা এত গরম কেন রে? হ্যাঁ, মনে হচ্ছে যেন কোনো তপ্ত লোহায় হাত দিয়েছি। ও কিছু না, আবহাওয়াটা খারাপ, বোধহয় জ্বর এসেছে। কই, আগে তো তুই কিছু বলিসনি। কি জানি, আমিও বুঝিনি। এখন ঘরে চলো দেখি। হ্যাঁ, এইসব এসব কি হচ্ছে? কি ঘটে চলেছে? তাহলে তাহলে যা যা বলা আছে সবটাই কি সত্যি? খানিকটা দূরে আবারও দেখা যাচ্ছে মিশমিশে কালো অন্ধকারে ঢাকা সেই বাড়িটা। এ কি, একটু আগে তো বাড়িটাকে সামনে দেখলাম, হ্যাঁ, এখন পেছনে। তাহলে তাহলে কি আমার দৃষ্টিভ্রম ঘটেছে? কিন্তু বাবা! ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বাবা বলে কেউ যেন তার হাত সজোরে চেপে পেছন দিকে টেনে আনলো। মাটিতে ছিটকে পড়েন সুমন্তবাবু। দেখলেন তার সামনে আবারও সেই স্ত্রী দাঁড়িয়ে। ওদিকে কোথায় যাচ্ছিলে? আমি সময় মতো না এলে যে কি হতো। সুমন্তবাবু পিছন ফিরে দেখতেই চমকে উঠলেন। বাড়ি কোথায়? সেই বাড়ি, তার চোখে ফুটে ওঠা সেই বাড়ি যেন ভোজবাজির মতো মিলিয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে সেই কালো দিঘি। কিন্তু তুই তো আমায় এখানে ডেকে নিয়ে এলি। আমি তো ওই হাসির শব্দ আর নিম গাছের ওপর ওই চোখ দুটো দেখে ভয় পেয়ে পালাতে শুরু করলাম। বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম তুমি পেছনে নেই। আমার আগেই সন্দেহ হয়েছিল বাবা। প্রায় 7 একর জমি, যার মধ্যে বাগান রয়েছে, দিঘি রয়েছে, আবার এতটা খালি জমি কেউ এত সস্তায় কেন বিক্রি করছে? বাবা, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ, সমস্যাই বটে। বাবা, আগে ভেতরে এসো, বাকি কথা সেখানেই হবে। এরপর বাড়ির দিকে তাকিয়ে স্ত্রী বলল, লোডশেডিং হয়েছে,
অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই। সম্ভবত আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই কারেন্টটা চলে গিয়েছে। কিন্তু বাড়ি, শ্রী, পুকুর, আবার শ্রী, ওই লাল চোখ, হাসির শব্দ, ওর গায়ে জ্বর। কি সব বিড়বিড় করছো তুমি? আগে বাড়িতে ঢোকো, তারপর সব কথা হবে। এক প্রকার জোর করে সুমন্তবাবুর হাত ধরে শ্রী তাকে ঘরের ভেতর এনে দরজা সশব্দে বন্ধ করে দিল। ঠিক সেই সময় একরাশ দমকা বাতাস দ্রুত বেগে বাড়ির দরজায় আছড়ে পড়ল। ও ওই ওই ওটা কে রে? ওটা কে রে শ্রী? দরজার ফাঁকে চোখ রাখলেন সুমন্তবাবু এবং দেখতে পেলেন সেই একজোড়া জ্বলন্ত লাল চোখ তার চোখের দিকে স্থির। না 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 না, ও ও আমাদের পিছু নিয়েছে। দরজায় আবারও জোরে জোরে ধাক্কা পড়ল, আর ঠিক সেই সময় পাশের ঘর থেকে এক মেয়েলি কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। কি ব্যাপার মশাই, আজ এত অন্যমনস্ক দেখাচ্ছে যে? খেলায় মন নেই বুঝি? ও না, কিছু না। দাবার বোর্ডের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে সুমন্তবাবু তার ঘোড়াকে 2.5 কদম কালো ঘুটির রাজার দিকে এগিয়ে দিলেন। এই তো মশাই, এইভাবে চারদিক থেকে ছেঁকে ধরলে আমি যাব কোথায় বলুন দেখিনি? এদিকে আমার 4টে গজ, 4টে বোড়ে, আর মন্ত্রীকে তো আগে থেকেই খেয়ে বসে আছেন। তবে উপায় আছে। সুমন্তবাবুর বিপরীতে বসে থাকা ব্যক্তিটি তার নিজের মাথায় আঙুল দিয়ে দুবার টোকা মেরে রাজার থেকে 5 খোপ দূরে থাকা নৌকাটি খানিক এগিয়ে দিতেই সুমন্তবাবুর ঘোড়াকে কেটে দিলেন। কি ব্যাপার বলুন তো? আপনি তো এত কাঁচা খেলোয়াড় নয় মশাই। উপায়? উপায় কি সত্যি আছে? কি তখন থেকে উপায় উপায় বলে বিড়বিড় করছেন? বাঁচার উপায়? হ্যাঁ রথিন মাস্টার, বাঁচার উপায় কি আদৌ আছে? আপনি কি খেলার কথা বলছেন? সে তো এখনো আপনি চাইলে তুড়ি মেরে জিততে পারেন মশাই। সত্যি আমি পারবো? আলবাত পারবেন। দাঁড়ান, একটু চা করে আনি। আপনি বরং বসুন। এ কি মশাই, খেলা ছেড়ে চা করতে উঠে গেলেন যে? আপনার স্ত্রী বা মেয়ে কেউ নেই? হ্যাঁ না, শ্রী মাকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছে। আপনার স্ত্রী কি অসুস্থ? অসুস্থ? ওটা কি সত্যিই কোনো অসুখ? আবার কি সব বিড়বিড় করে যাচ্ছেন? এই তো মশাই মহা সমস্যা। আরে মশাই, সেই আসার দিন থেকে আপনি আমার অভিন্ন হৃদয় বন্ধু। আজ রবিবার, ছুটির দিন, তাই ভাবলাম স্কুল যখন বন্ধ তখন যাই, আপনার সাথে কয়েক দান দাবা খেলে আসি। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ব্যাপারে ভীষণ বিচলিত। কিছু কি হয়েছে? হয়ে থাকলে আমাকে খুলে বলতে পারেন। আচ্ছা রথিনবাবু, এই জায়গাটা সম্বন্ধে আপনার কোনো জ্ঞান আছে? মানে আমি তো এই জায়গাটা দালার মারফতই পেয়েছিলাম। আপনি তো জানেন কলকাতায় আমি এক বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতাম, খানিকটা ওই আধা সরকারি বলতে পারেন। তারপর একদিন কর্মী ছাঁটাই শুরু হলো, আমারও চাকরি গেল। আর শহরে থাকতে পারলাম না। ভেবেছিলাম এসে জমি কিনে বাড়ি করে থাকবো। একটা পোলট্রি ফার্মও করেছি, বাড়ির পেছনে আছে। হ্যাঁ জানি তো, তবে এখনো দেখা হয়ে ওঠেনি। বেশ বেশ, আমি আপনাকে আজই দেখাবো। তবে তার আগে ওটা বললেন না যে? আচ্ছা, জমির ব্যাপারে দেখুন, আমি এখানকার স্থানীয় বাসিন্দা নই। আমার বাড়ি পাটুলিতে। এখানে প্রাইমারি স্কুলের অঙ্কের টিচার হয়ে এসেছি মাত্র 4 বছর হয়েছে। আসা অবধি তো জমিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। শুনেছি এই গ্রামে আগে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তারই নামে জমি ছিল, তবে উনি এটাকে দালালের হাতে বিক্রি করে দিয়েছেন বলেই তো জানি। সেই দালার মারফত আমি কিনেছিলাম রথিন মাস্টার। যাকগে, আমি চা করে আনি, তারপর না হয় বাকি খেলাটা খেলে নিয়ে আপনাকে ফার্মে ঘুরিয়ে আনবো। আপনি বরং চা বানিয়ে আনুন, আমি না হয় ফার্মটা নিজের চোখে দেখে আসি। কি বলেন? ঠিক আছে, আপনার যা ইচ্ছে। সকাল থেকে আমারও ওই দিকটায় যাওয়া হয়নি, ও শরীরটা খারাপ, সেই নিয়েই আর কি। কিন্তু আপনার স্ত্রীর ঠিক কি হয়েছে বলেন না যে? কি যে হয়েছে ছাই আমিও বুঝতে পারছি না। কথাটা নিজের মনেই বিড়বিড় করে উঠলেন সুমন্তবাবু। হ্যাঁ,
কিছু বললেন? ও না না, তেমন তেমন কিছু নয়। আপনি যান, ঘুরে আসুন ওইদিকে। আমি আমি আপনার জন্য চা করে আনছি। যান আপনি। রান্নাঘর থেকে অনবরত টুংটাং শব্দ ভেসে আসছে। দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালেন সুমন্তবাবু। বাবা, ভিতরে আবার কি বিড়াল টেরাল ঢুকলো নাকি? ওর শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। জানি না এই পরিবারে কার কালো চোখ পড়ল, নইলে গিন্নি নিজের মাথা ফাটিয়ে রক্ত বের করে নিজেই খায়। ওহ বাবা, কাল রাতে সে বৈশাচিক দৃশ্য ভাবলেও যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। দরজা ঠেলতে গিয়ে চমকে উঠলেন তিনি। দরজা ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে বাসনপত্রের শব্দ ছাড়াও আরও একটা শব্দ কানে আসছে, কিছু একটা খাওয়ার শব্দ। এই ঘরে তো আমি আর মাস্টার ছাড়া আর কেউ নেই। উনি আবার ওই ফার্মের দিকে গেলেন। তাহলে রান্নাঘরের দরজা বন্ধ কেন? আর আর ভেতরেই বা কে? দরজায় আঘাত করলেন তিনি। কে কে ভেতরে? কে? আওয়াজটা মুহূর্তের মধ্যে থেমে গেল। তিনি আবারও জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন। শুনে রাখো, যদি চুরি করার মতলবে ঘরের ভেতরে এসে থাকো, তাহলে কিন্তু বাইরে থেকে শিকল তুলে আমি পাড়ার লোক ডাকবো। কোনো সাড়া নেই, সব কিছু শান্ত, যেন সেখানে আদৌ কিছু ঘটেনি, কেউ সেখানে নেই। কিন্তু পর মুহূর্তে একটা খিলখিলে জোড়া হাসির শব্দ শোনা গেল। দুটোই মেয়েলি কণ্ঠের হাসি। চমকে পেছনে দুপা পিছিয়ে যেতেই তিনি রান্নাঘরের দাওয়ায় পা লেগে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক বাতাস যেন রান্নাঘরের দরজাটা খুলে দিল। তার বিস্ফারিত দুই চোখের তারায় ফুটে উঠল দুটো চেনা অবয়ব। চেনা, এ কেমন চেনা মানুষ, কেমন তাদের সেই পূর্ব পরিচিত রূপ। রান্নাঘরের ভেতর উবু হয়ে বসে রয়েছে স্ত্রী, তার ঠিক পাশেই তারই স্ত্রী সুপ্রীতি। দুজনেই বিবস্ত্র, তাদের বুক ঢেকে রয়েছে এক ঢাল কালো চুলে। কি তোমরা এখানে? কেন, এই বাড়িটা বুঝি তোমার একার? এখানে বুঝি আমাদের থাকতে নেই সুমন্ত বাবু? হ্যাঁ, কথাটা বলে সুপ্রীতি কিশোর বালিকার মতো দুহাত দিয়ে জোরে জোরে তালি দিয়ে উঠল। কিন্তু এ তার কেমন রূপ! ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে লাল রক্তের ধারা। চোখ দুটো কি ভীষণ উজ্জ্বল, যেন এক রাশ সাদা আলো সেখানে কেউ বসিয়ে দিয়েছে। বাবা, ও বাবা, বড্ড খিদে পেয়েছিল যে। খেয়ে নিয়েছি, সব কটাকে খেয়ে নিয়েছি, কিচ্ছুটি রাখিনি। নাও নাও, তুমিও খাও, খেয়ে নাও। এতক্ষণ তিনি যেটা খেয়াল করেননি, বলা ভালো ঘটনার আকস্মিকতায় তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, এবার সেটা তার চোখে পড়ল। পালক, এত পালক কিভাবে এলো? আর স্ত্রীর হাতে ওটা কি? হাতে ধরে থাকা ওই জিনিসটা একটা মুরগির মাথার খানিকটা অংশ। সেটা মুখের ভেতর চালান করে দিয়ে শ্রী, বা বলা ভালো তার মতো দেখতে সেই প্রতিরূপ, খিলখিল করে হাসতে হাসতে বলল, ইচ্ছা খেয়ে নিলাম যে। এবার কি হবে বাবা? এখনো যে খিদে মেটেনি, এবার ওকে খাবো। আয় আয় আয়, আমরা আগে একে প্রাণ ভরে ভোগ করব, তারপর কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। শ্রী হাততালি দিয়ে বলে উঠল, ভারী মজা হবে, খুব মজা হবে। না 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 না, এই এসব তোমরা কি বলছো? হ্যাঁ, এই শ্রী, আমি তোর বাবা রে, আমি তোর বাবা। আর সুপ্রীতি, আমি তোমার স্বামী। হ্যাঁ, কি বলছো তোমরা? মুখ দিয়ে থু থু শব্দ করে আধ খাওয়া মাংসের একটা টুকরো মেঝেতে ছিটিয়ে সুপ্রীতি, বা তারই মতো দেখতে সেই প্রতিকৃতি বলে উঠল, স্বামী?
স্বামী বলে আদৌ কিছু আছে নাকি? সে যে আমায় মানেনি, ওকেও মানেনি। কে 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 মানেনি? কথার উত্তর দিল না কেউই। ধীরে ধীরে তারা মাটিতে দু হাত পায়ে ভর দিতে দিতে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। রক্তের ধারা এবার তাদের মুখ বেয়ে, তাদের চুল ছুঁয়ে, করাতে করাতে তাদের বক্ষ বিভাজিকা বেয়ে মাটিতে চুঁইয়ে নামছে। সুমন্তবাবু শুয়ে থাকা অবস্থাতেই দুই হাতের কনুইয়ের পায়ের পাতার চেটো দিয়ে একটু একটু করে পেছনে সরে আসতে লাগলেন। এই না না না, এই না 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 না, আমার আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, দূরে দূরে যাও, দূরে যাও, দূরে যাও বলছি। ধীরে ধীরে তাদের আর সুমন্তবাবুর মধ্যে দূরত্ব কমে আসছে। ঠিক সেই সময় বাড়ির পেছন থেকে একটা তারস্বরে চিৎকার ভেসে এলো। সুমন্তবাবু, সর্বনাশ হয়ে গিয়েছে! সুমন্তবাবুর চোখের সামনে তারা এক কান ফাটানো চিৎকার করে উঠল। এ যেন কানে তালা ধরে যাওয়ার উপক্রম। শব্দের তীব্রতায় রান্নাঘরের জানলার কাঁচ দুটো সশব্দে ভেঙে মাটিতে গড়িয়ে পড়ল। দুজনে মুহূর্তের মধ্যে একরাশ কালো ধোঁয়ায় পরিণত হলো। চোখের নিমেষে সেই কালো ধোঁয়া সজোরে তার বুকে একটা আঘাত করে বাইরের ঘরে থাকা দাবার বোর্ড তছনছ করে ওই দিঘির প্রান্তে চলে গেল। নিম গাছের শেষ প্রান্তে জ্বলে উঠল একজোড়া জ্বলতে থাকা চোখ, আর ঠিক সেই সময় গেট খুলে ভেতরে ঢুকল শ্রীপর্ণা এবং সুপ্রীতি, তাদের মাথায় ব্যান্ডেজ বাঁধা। এসব এসব কিভাবে হলো সুমন্তবাবু? আমি আসার পরে খামারের এই অবস্থা দেখে তো আমি ঘাবড়ে গিয়ে আপনাকে ডাকলাম। জানি না রথিন বাবু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা তো খানিক আগে আমার সামনে রান্নাঘরে বসে এইসব মুরগিকে মেরে তাদের কাঁচা মাংস খাচ্ছিলে, আমি নিজের চোখে দেখেছি। এসব কি বলছো তুমি? শ্রী তো আমায় এই মাত্র ঘরে নিয়ে এলো, সবটা তো তোমার সামনেই ঘটেছে। হ্যাঁ বাবা, তুমি কাল রাতেও বলছিলে যে আমি নাকি তোমায় পুকুরের ধারে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে তো আমি বাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। তাহলে তাহলে আমি আমি কি দেখলাম? আমি যে স্পষ্ট দেখলাম তোমরা, না না, সেই সেই কত জরূপ আমি আর মনে করতে চাই না। না 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 না। কি রূপ? তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না মশাই। আপনার কি হয়েছে একটু ঝেড়ে কাশুন দেখিনি। আর বৌদি, আপনার মাথায় চোট লাগলো কি করে? মাথায় আলতো করে হাত বুলিয়ে সুপ্রীতি অদ্ভুতভাবে বলে উঠল, ওনাকে জিজ্ঞেস করো, উনি সব জানেন। আমি জানি? আমি কি করে জানবো? উফ, এখানে কি চলছে কেউ কিছু বলবেন কি? আমি যে নিজেও বুঝতে পারছি না। খামারের ভেতরে যে কটা মুরগির মৃত শরীর পড়ে রয়েছে তাদের দেখলে যে কেউ আঁতকে উঠবে। দেখে মনে হচ্ছে কেউ বা কারা তাদের ডানাগুলোকে সজোরে কাঁধ থেকে ছিঁড়ে নিয়েছে, মাথাটাকে এক কামড়ের ধর থেকে আলাদা করে দিয়েছে। আমি স্পষ্ট দেখেছি। এই এরা আমার চোখের সামনে রান্নাঘরে বসে মুরগির কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। আমার কাছে প্রমাণ আছে। ওখানে এখনো মুরগির পালক বা রক্ত কয়েক টুকরো পড়ে থাকতে পারে। আমি সেইটাকে প্রমাণ হিসেবে দেখাতে পারি। ঠিক আছে, চলুন তো আমিও দেখি। শ্রীপর্ণা। সকলে মিলে রান্নাঘরের দিকে যেতে গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালো শ্রী। পেছন থেকে কে যেন অদ্ভুত স্বরে তার নাম ধরে ডাকল। ততক্ষণে সকলে রান্নাঘরের খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছে। শ্রী ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতেই এক অস্বচ্ছ কালো জমাট বাঁধা ধোঁয়া মুহূর্তের মধ্যে তার বিস্ফারিত দুই চোখকে কার্যত উপেক্ষা করেই তার শরীরের ভেতর প্রবেশ করল। একবার আঁক করে উঠে আবারও থেমে গেল সে। স্থির হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। ওদিকে পেছন থেকে তাদের টুকরো টুকরো কথা ভেসে আসছে। কই পালক, কই রক্ত, মাংসের টুকরো? এখানে তো কিছুই দেখছি না। কিন্তু আমি স্পষ্ট দেখেছি। তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে। আমি ভুল দেখিনি আমি। তবে একটা কথা, মুরগিগুলোকে ওইভাবে মারলো কে? সুমন্তবাবু যদি ভুল দেখেও থাকেন তাহলেও মুরগিগুলো মারার ঘটনা তো মিথ্যে নয়। কোনো জন্তু জানোয়ার হয়তো মেরে থাকবে। এদিকে আশেপাশে শেয়াল আছে বলে তো আমি জানি না, কোনোদিন দেখেও নি বৌদি। ঠিক কি ঘটে চলেছে আমাকে দয়া করে কেউ খুলে বলবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমিও যে কিছু বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে একটা জান্তব স্বরে হুম শব্দটা কানে আসতেই সকলে পেছন ফিরে চাইল। শ্রী দাঁড়িয়ে রয়েছে। বিষয়টার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, ঠিক তেমনই তার ঘাড়টা সামনের দিকে ঝুঁকে থাকা, মাথার রুক্ষ চুল, তার মুখের সামনেটা পরে তার মুখটা ঢেকে দিয়েছে এবং ক্রমাগত মাথাটা বারবার সামনের দিকে দোলাতে দোলাতে ওই একইভাবে হুঁ হুঁ শব্দ করে চলেছে। তার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে একটা অদ্ভুত গড়গড় আওয়াজ বেরিয়ে আসছে। এই কি মা, তুই এভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমিও ঠিক বুঝতে পারছি না, হঠাৎ ও এমন করছে কেন। 2 দিন আগে ঠিক এমনটা যে তোমারও হয়েছিল। আমার? আমাকে দয়া করে একটিবার বলুন এখানে কি চলছে। খেলা খেলা হচ্ছে মাস্টার, খেলবে নাকি? অদ্ভুতভাবে ঘাটটা একদিকে করে হেসে উঠল শ্রী। একটা কটকট শব্দ কানে ভেসে এলো এবং পরমুহূর্তেই সকলে দেখতে পেল শ্রী তার হাত দুটো অদ্ভুতভাবে হাতের চেটো দুটো পেছন দিকে করে কাঁধটাকে পেছনে রেখে পায়ের গোড়ালি দুটো ঠিক ইংরেজি ভিয়ের আকৃতি করে দুদিকে ছড়িয়ে আবারও বলে উঠল, খেলা, রক্তের খেলা। রক্তের খেলা। হঠাৎ কোথা থেকে এক রাশ দমকা বাতাস এসে তার চুল উড়িয়ে দিতে এবার তার মুখটা দেখা গেল। কি অবস্থা? মাস্টার, ও মাস্টার, আমায় তোমার কেমন লাগে মাস্টার? ইচ্ছে হয় আমাকে ভোগ করতে? কথাটা বলতে বলতে তার জিভটা বের করে ঠোঁট দুটো একবার চেটে নিল শ্রী। তার সারা শরীর মোমের মতো সাদা, চোখের মণি দুটো পেছন দিকে উল্টে গিয়ে সাদা অংশটা বেরিয়ে এসেছে। ঠোঁটে লেগে রয়েছে পৈশাচিক হাসি। সরু নিতম্বটা দুলিয়ে এক অদ্ভুত কামনাময় অভিব্যক্তি ছড়াতে ছড়াতে একটু একটু করে সে রথিন মাস্টারের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আজ আসি, হ্যাঁ, পরে কোনো একদিন না হয়। কথাটা অসম্পূর্ণ রেখে শ্রীর সামনে দিয়ে মাথার ঘাম মুছতে মুছতে সে মূল দরজার কাছে পৌঁছতেই হঠাৎ সশব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। অদ্ভুতভাবে হাততালি দিয়ে বলে উঠল শ্রী, ভারী মজা, খুব মজা। শ্রী, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। আবারও হাড় ভাঙার একটা কটকট শব্দ। ধীরে ধীরে সে তার মায়ের দিকে তাকালো। কেন, তোমার জাগে না বুঝি? বলো বলো, জাগে না? দেহের খিদে, আত্মার খিদে, মনের খিদে জাগে না তোমার? আর সহ্য করতে পারল না সুপ্রীতি। ঠাস করে একটা থাপ্পড় কষিয়ে দিল শ্রীয়ের গালে। থাপ্পড় খেয়ে শ্রী চিৎকার করে সুপ্রীতির গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ধরল। সাহস কি করে হয় তোর? হ্যাঁ, আমাকে মারার সাহস তোর কি করে হয়? শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। এই ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়, ও তোর মা। মা শব্দটা শুনে এক ছলছলে চোখে শ্রী বলল, মা, মা, ও মাকে মেরে ফেলছে। ও কাউকে ছাড়েনি, ও আমাকেও ছাড়েনি, কাউকে ছাড়বে না ও। পরক্ষণেই জান্তব গর্জন করে বলল, আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে ছাড়বো না। শব্দের তীব্রতা এতটাই বেশি যে তাদের কানে যেন তালা লেগে গেল। ওদিকে মাস্টার রথিন হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে ওপরের দিকে তাকিয়ে দেখল ছাদে ফাটল ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র চিৎকার, মাস্টার, মাস্টার সামলে। মুহূর্তের মধ্যে একটা হাত রথিনবাবুকে নিজের দিকে টেনে নিতেই ছাদ থেকে সশব্দে একটা ভারী সিমেন্টের টুকরো মাটিতে আছড়ে পড়ল। ঠিক একই সময় শ্রীয়ের শরীরটা ধীরে ধীরে বাতাসে ভাসতে লাগলো। তার পা দুটো মাটি থেকে উঠে শূন্যে ভাসতে ভাসতে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো। তার একটা সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া হাত তখনও সুপ্রীতির গলায় বসে রয়েছে। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হাঁ হয়ে থাকা মুখ দিয়ে শ্বাসবায়ু টানার বৃথা চেষ্টা করে চলেছে সে। হঠাৎ শূন্যে শ্রীয়ের শরীরটা কয়েকবার থরথর করে কেঁপে উঠতেই তার হাঁ হয়ে থাকা মুখ দিয়ে গলগল করে কালো ধোঁয়ার কুণ্ডলী
বাতাসে মিলিয়ে গেল। স্ত্রীর শরীরটা ধপ করে মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তেই সকলে মিলে তাকে ঘিরে ধরল। বিষয়টা ঠিক সুবিধার মনে হচ্ছে না মশাই। এইবার তো কিছু বলুন। এইভাবে চুপ করে থাকবেন না, দয়া করে কিছু বলুন, নইলে আমি চাইলেও কোনো সাহায্য করতে পারবো না। মাস্টার, সবই আমার দুর্ভাগ্য গো, সবই আমার দুর্ভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা আমি দেখতেই পাচ্ছি। কতদিন ধরে চলছে এসব সুমন্তবাবু? প্রায় মাসখানেক। সেই কারণেই কি আপনি আমার কাছ থেকে ওই জমিটার ব্যাপারে জানতে চেয়েছিলেন? এই জমিতে কোনো দোষ আছে মাস্টার, সেই ব্যাপারে আমি নিশ্চিত। এখানে এমন কিছু রয়েছে যা আমার ধারণার বাইরে। কিছু যে রয়েছে সেটা তো আমি নিজের চোখেই দেখতে পেলাম মশাই। আমি বেশ কিছু বছর ধরে এখানে রয়েছি, কিন্তু সত্যি বলছি আমি এই জমির ব্যাপারে কিচ্ছু কোনোদিন শুনিনি। কিছুই যে বুঝতে পারছি না। শুরুর দিকে সবটা ঠিকঠাক ছিল। কলকাতার বাড়ি ছেড়ে আর্থিক অনটনের কারণে এখানে এই গ্রামে স্বল্প দামে জমি পেয়ে ভেবেছিলাম বাড়ি বানিয়ে বাকি জীবনটা ভালোভাবে কাটাবো। মেয়ের বিয়ের বয়স হয়েছে। বাংলায় স্নাতক ডিগ্রিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আগেই করে নিয়েছিল। সব ভালোই চলছিল। অবসরে সাহিত্য চর্চা করতুম, বই টই বেশ কয়েকটা লিখেওছি। পুরনো দোকান থেকে কিছু কাঠের আসবাবপত্র কিনে নিয়ে নতুনভাবে পালিশ করে এই বাড়িটাকে সাজালাম। সবই তো ঠিক ছিল। আপনার সাথে আমার আলাপটা হারুদার চায়ের দোকানে। দুজনে দাবা খেলতে ভালোবাসে, তাই অবসর পেলেই বাড়িতে ছুটে আসি। কিন্তু আজ যা দেখলাম তাতে তো ভয় হচ্ছে। ভয়, তাই তো মাস্টার? না, মানে মানে এটাই, আপনি ভাবছেন যে কোন কুক্ষণে আপনার আমার সাথে বন্ধুত্ব হয়েছিল, কি তাই তো? ছি ছি, এমনটা মোটেই নয়। দেখুন, কি হচ্ছে আমি জানি না, তবে আমার স্থির বিশ্বাস এ কোনো অপশক্তির কাজ। অপশক্তি? হ্যাঁ সুমন্তবাবু, অপশক্তি। আপনি কি কিছুই বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা, বৌদির ঠিক কি হয়েছিল? মাথাটা ফাটলো কি করে? বিছানায় তখন স্ত্রী ঘুমে অচেতন হয়ে পড়ে রয়েছে। খানিক আগেই গাঁয়ের এক ডাক্তার এসে তাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেছে। তিনি বলেছেন স্ত্রীর নাকি কোনো মানসিক সমস্যা হয়েছে, গায়ে বেশ জ্বরও হয়েছে। তিনি সুমন্তবাবুকে ভালো কোনো মানসিক চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়ে গেছে। রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে। বোধহয় সুপ্রীতি রান্না চাপিয়েছে। প্রায় দুপুর হতে চলল। স্ত্রীর দিকে এক ঝলক দেখে সুমন্তবাবু বললেন, সে অনেক কথা মাস্টার। কিছুদিন আগে যেমনটা আজ স্ত্রীকে দেখলেন, তেমনই অবস্থা হয়েছিল আমার স্ত্রীর। দিনে শান্ত থাকতো, কিন্তু রাত নামলে উন্মাদের মতো আচরণ করত। জিনিসপত্র ছুঁড়ে মারতো, দাঁত খিচিয়ে আমাদের আক্রমণ করতে আসতো। ওকে আমরা একটা ঘরে বন্দি করে রেখেছিলাম যাতে নিজের কিংবা আমাদের অনিষ্ট না করতে পারে। কাল রাতে দেখি ফুলদানি দিয়ে নিজেই নিজের মাথা ফাটিয়ে সেই রক্ত নিজেই চেটে খাচ্ছে। বলেন কি মশাই? আগে হ্যাঁ, তাহলে আর বলছি কি? এমনকি আমিও এমন অনেক কিছু দেখেছি যা ভাষায় বর্ণনা করতে পারবো না। আজ আমিও তাদের সাথে যেতুম ডাক্তারের কাছে, কিন্তু জানি না কেন কাল রাতের পর থেকে আমার মাথাটা অসম্ভব ভারী হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর খানিকক্ষণ তো হাত পা অবশ হয়ে গিয়েছিল আমার। তারপর আপনি এলেন, সব নিজের চোখেই দেখলেন। দেখুন, যা বুঝছি এ ডাক্তারি কর্ম নয়। আপনি কোনো ভালো ওঝা বা তান্ত্রিককে ডেকে পাঠান। কিন্তু মাস্টার, এমন কাউকে তো আমি চিনি না। আমি একজনকে চিনতাম বটে, চিনতাম নাম শুনেছি। কে তিনি? সদরে তার চেম্বার রয়েছে। চলুন না আজ একবার সেখান থেকে ঘুরে আসি। ওনার নাম শ্রী রামেশ্বর বাগচি। জ্যোতিষবিদ্যায় MA, এমনকি PhD অবধিও করেছেন। কি যাবেন নাকি? আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, বড্ড কষ্ট হচ্ছে, দয়া করো, আমায় ছেড়ে দাও। চকিতে পেছন ফিরে চাইল তারা।
এতক্ষণ তারা লক্ষ্য করেনি তারা যখন কথোপকথনে ব্যস্ত ঠিক সেই ফাঁকে কখন যেন শ্রী খাট থেকে নেমে ওই জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার দৃষ্টি দূরের কালো ওই দিঘির দিকে। চোখের পাতা পড়ছে না তার। শক্ত লোহার গ্রিলে মাথাটা ক্রমাগত ঠুকতে ঠুকতে সে বলে চলেছে, ছেড়ে দাও আমায়, দয়া করো। একি মা, তুই বিছানা ছেড়ে এদিকে এলি কেন? শ্রী, তুমি এমন কেন করছো? অদ্ভুত এক ঘোরের মধ্যে সে বলে উঠল, ও আমায় ডাকছে, আমাকে নিয়ে যেতে চায়। কে 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 তোকে নিয়ে যেতে চায়? আমায় বল। হঠাৎ এক রাশ দমকা বাতাস এসে তার চুল উড়িয়ে দিতেই তার মুখটা হাঁ হয়ে গেল। মনে হলো যেন এই মুহূর্তে এক মুঠো অক্সিজেনের তার ভীষণ প্রয়োজন এবং পরক্ষণেই আবারও লুটিয়ে পড়ল সে। কি যে হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না। এত কম দামে যেদিন জমিটা পেল সেদিন আমি আর শ্রী বারবার নিষেধ করেছিলাম, কিন্তু সে শুনলে তবে তো। আমারও কাল রাতে যে কি হয়েছিল কিছুই তো মনে পড়ছে না ছাই। এদিকে শ্রীয়ের হঠাৎ যে কি হলো। একটা হাতা দিয়ে তরকারিটা নাড়তে নাড়তে সুপ্রীতি খানিকটা ঝোল মুখে দিয়ে মুখটা বিস্বাদ করে বলে উঠল, ইস, অন্য মনস্ক হয়ে নুন দিতেই ভুলে গেছি। যাই, ভাড়ার ঘর থেকে নুনটা নিয়ে আসি গে। সুপ্রীতি রান্নাঘর থেকে ভাড়ার ঘরের দিকে পা বাড়াতেই খোলা জানলা দিয়ে এক রাশ ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে খেতে সেই ঘরে এসে প্রবেশ করল। ধীরে ধীরে সেই বাতাস এক কালো অস্বচ্ছ ধোঁয়াটে অবয়বে পরিণত হলো। এদিক সেদিক একবার ঘাড় ঘুরিয়ে কি যেন দেখে নিল সে। এরপর হাতটা মুঠো করে মুখ দিয়ে বিড়বিড় করে দুর্ভেদ্য ভাষায় মন্ত্র পড়তে পড়তে হাতের মুঠো খুলতেই দেখা গেল তার হাত ভর্তি মৃতদেহের ছাই। নে, এবার সবাই ছাই গেল 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 গেল, সকলে মিলে ছাই খা। একদলা কালো রক্ত সেই তরকারিতে ছিটিয়ে ফেলে হাতের মুঠোয় থাকা ছাই সেখানে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে লাগলো। পেছন থেকে কারো যেন পায়ের শব্দ শোনা গেল। গিন্নিকে নাড়তে দিলাম, এদিকেও শরীরটাও তো ভালো নেই। মাস্টারকেও খেয়ে যেতে বললাম। খাওয়া হয়ে গেলে আজই ওই জ্যোতিষীর কাছে একবার যাব। কি যে হচ্ছে, এদিকে বাড়িতে যত সব ভৌতিক কাণ্ড, ওইদিকে নুনও প্রায় শেষ। যতটা আছে সেটা দিয়ে আজকে রান্নাটা কোনো মতে শেষ করতে পারলে বাঁচি। একই সাথে সুমন্তবাবু এবং সুপ্রীতির গলার আওয়াজ কানে ভেসে আসতেই সেই কালো ধোঁয়াটে অবয়বটি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল। ওহ, এই তো আমি তোমার কথাই ভাবছিলাম। বলছি, ভাতটা একটু বেশি করে করো, বুঝলে? মাস্টারকে বলেছি আমাদের এখানেই খেয়ে যেতে। চাল আজ বেশি নিয়েছি, তুমি না বললে আমি মাস্টারকে আজ খেয়ে যেতে বলতাম। ভদ্রলোক আগেও এসেছেন বটে, তবে কখনো বাড়ির ভেতরে আসেননি। তোমার সাথে তো বারান্দায় দাবা খেলে চলে যেতেন। আজ সকাল থেকে যা সব চলছে তাতে আমি বলতাম যে বাড়ি ফিরে আর হাত পুড়িয়ে রান্না করে কাজ নেই, ডালে ভাতে যা করেছে সেটাই খেয়ে যেতে। বেশ বেশ। এই জানো গিন্নি, একজন ভালো জ্যোতিষীর সন্ধান পেয়েছি। সদরে তার চেম্বার রয়েছে। জ্যোতিষী মানে ওই যারা হাত দেখে ভাগ্য বলে? হ্যাঁ গো গিন্নি, বেশ নামডাক শুনলাম তো। সে ভালো, তবে এই ভূত প্রেতের অত্যাচার কি আর জ্যোতিষী বন্ধ করতে পারবে? তার চেয়ে বরং কোনো তান্ত্রিককে ডাকো গো, কাজে আসবে। এই অসময়ে তান্ত্রিক কোথায় পাবো বলো দেখিনি? যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই তো দেখাবো নাকি? যা ভালো বোঝো করো, আমি আর কি বা বলবো। এও তো বলতে পারি না যে বাড়িটা ছেড়ে দাও, এতগুলো টাকা খরচ হয়েছে। সেটাই তো সমস্যা গিন্নি, নইলে কবেই ছেড়ে দিতুম। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি রান্নাটা শেষ করে ভাত বেড়ে নিয়ে আসছি। কিন্তু গিন্নি, আবার কি? মুরগিগুলো তো মারা গেল, নতুন কোনো ব্যবসায় নামতে হবে। কি যে করি। অত ভেবো না গো, আমরা কটা দিন কোনো মতে না হয় খেয়ে দিয়ে কাটিয়ে দেব। তুমি ওসব ভেবো না, দেখো বরং ওই জ্যোতিষী কি বিধান দেয়। সে তো বটেই। কথা বলতে বলতে সুপ্রীতি রান্নাঘরে ঢুকে ফুটন্ত তরকারিতে নুন দিতে যাবে, একই সাথে সুমন্তবাবু পাশের ঘরে পা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সুপ্রীতি চিৎকার করে উঠল। ওমা,
গো, এ কি অনার সৃষ্টি কাণ্ড গো! হায় হায়, সবই আমার পোড়া কপালের দোষ। আওয়াজটা রথিন মাস্টারের কানেও গেছে। এদিকে ওই ঘটনার পর শ্রীপর্ণা সেই যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় শুয়েছে, এরপর আর তার ঘুম ভাঙেনি। রথিনবাবু তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে ছুটলেন। কি হয়েছে গিন্নি? এইরকম করে চিৎকার করলে কেন? কি হয়েছে বৌদি? এই দেখো দেখো, নিজের চোখেই দেখো কি হয়েছে। তরকারির কড়াইয়ের দিকে চোখ যেতেই দুজনে চমকে উঠল। তরকারির ওপর লাল লাল দলা দলা কি যেন পড়ে রয়েছে। তারই সাথে ফুটন্ত তরকারির মধ্যে টকবক করে ফুটে চলেছে সাদা ছাই। আর দেরি না, আমি বরং ওই সামনে একটা পাইস হোটেল থেকে বৌদি আর শ্রেয়ের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা ওখানেই খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর এক্ষুনি আমরা ওই ভদ্রলোকের চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কিন্তু মাস্টার, ওরা বাড়িতে একা থাকলে যদি কোনো অঘটন ঘটে তাহলে? খানিক্ষণ কি যেন ভাবলো মাস্টার। এরপর সে বলল, আমি থাকি মেসে, বিয়ে থা করিনি যে ওদের সেখানে যেতে বলবো। আত্মীয় স্বজন এদিকে তেমন নেইও। এদিকে আবার ওদের সাথে করে নিয়ে যেতেও পারি না, কারণ ওই জ্যোতিষী একসাথে এতজন মানুষকে তার চেম্বারে ঢোকার অনুমতি দেবেও না। তোমরা তো ভেবো না, আমাদের কিচ্ছু হবে না। দরকার পড়লে আমরা মা মেয়ে খেয়ে দে ঠাকুর ঘরে গিয়ে দৌড় দেব, দেখি কে আমাদের ক্ষতি করে। হ্যাঁ, ঠাকুরঘরটা বেশ বড়। আমাদের রাধা মাধবের বিগ্রহ সেখানে রয়েছে। আশা করি সমস্যা হবে না। কয়েক ঘন্টার তো ব্যাপার। তাছাড়া ওর মাথায় খানিক আগেই সেলাই পড়েছে। স্ত্রীর অবস্থা তো দেখলেই। হ্যাঁ গো, মেয়ের কি আবার কিছু হয়েছে? সে কিছু না, খানিক আগে যা দেখেছিলে অনেকটা তেমনই। ওকে ভূতে ভর করেছে, আমি নিশ্চিত। একই অবস্থা তোমারও হয়েছে গিন্নি, যদিও সেসব তোমার হয়তো এখন আর মনে নেই, না থাকারই কথা। এসব কি বলছো? তাহলে শ্রী যে বললো আমি পড়ে গিয়ে নাকি মাথা ফাটিয়েছি? মাথাই ফাটিয়েছ, তারপরে গিয়ে নয় গিন্নি, নিজের হাতে নিজের মাথাই ফাটিয়েছ। বলো কি? ঠিকই বলছি। আচ্ছা শুনুন, আমার কথাটা শুনুন, সময় বয়ে যাচ্ছে, আমরা রওনা দিই। আশা করি বৌদি আর শ্রী যদি খানিক সময় ঠাকুর ঘরে থাকে তাহলে সমস্যা হবে না। ঠিক আছে মাস্টার, চলো তাহলে যাওয়া যাক। এইভাবে তো বেশি দিন থাকা যায় না, এর একটা বিহিত করতেই হবে। গোল কাঁচের টেবিলটার উপর বিভিন্ন পাথর, রত্ন এসবের সাথে সাথে জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বই এবং একটি আতশ কাঁচ পড়ে রয়েছে। যদিও জ্যোতিষ চর্চায় আতশ কাঁচের কি প্রয়োজন সেটা ঠিক বুঝতে পারল না মাস্টার রথিন। বাসস্ট্যান্ড থেকে নেমে বাজারের পথ দিয়ে খানিকটা গেলেই রামেশ্বর বাবুর চেম্বার। গোলগাল ভদ্রলোকটি সুমন্তবাবুর হাতের দিকে বেশ অনেকক্ষণ ধরে চেয়ে কি যেন দেখে চলেছেন। থেকে থেকে পাশে রাখা একটা ডায়েরিতে কি সব যেন লিখেও চলেছেন। আর কতক্ষণ লাগবে কিছু কি বুঝতে পারছেন? মানে আপনাকে তো সবই বলেছি। খানিকটা সময় চুপ করে থাকলেন তিনি, তারপর বললেন, শনি গ্রহ বকরিতে রয়েছে, মঙ্গল স্থানচ্যুত হয়ে আপনার জন্মছকের সপ্তমে পা দিয়েছে। এদিকে বৃহস্পতি অত্যন্ত খারাপ। এসব তো জ্যোতিষী ভাষা, একটু সাধারণভাবে বুঝিয়ে বললে হয়তো ভালো হয়। দেখুন, হঠাৎ করে গৃহের অবস্থান নিজের স্থান থেকে বিচ্ছিন্ন হওয়াটা অস্বাভাবিক। যেখানে ওনার জন্মছকে সবটাই একদম সঠিকভাবে চলছিল। হ্যাঁ, অভাব অনটন খানিকটা মাঝে এসেছিল, কারণ ওই সময় ওনার কালসর্পযোগ চলছিল। তবে 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 কি? আপনার ওপর কোনো এক বিরাট শক্তির কুদৃষ্টি রয়েছে। যিনি করেছেন তিনি কোনো সাধারণ কেউ নন। ঠিক ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলুন। দেখুন সুমন্তবাবু, আমি জ্যোতিষী, তান্ত্রিক নই। হ্যাঁ, আমি গিয়ে গৃহবন্ধনী দিয়ে আসতেই পারি, কিন্তু তাতে কতটা ফল হবে জানি না, কারণ সে অসীম শক্তিশালী। ওই বাড়িতে কি ভূত আছে? ভূত? হাসালেন মশাই, ভূত কি এতটা শক্তিশালী হয়? যিনি এসব করেছেন তিনি যে কে আমি তা জানি না, তবে নিঃসন্দেহে কোনো উচ্চকোটি সাধনা স্তরের মানুষ হতে পারে। সাধক কিংবা তান্ত্রিক দেবী অথবা অথবা কি? অপদেবী।
অপদেবী শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে ঘরের আলোগুলো হঠাৎ করে কয়েকবার দপদপ করে জ্বলতে নিভতে লাগলো। একটা অদ্ভুত ভাষা ভাষা শব্দ সেই ঘরের মধ্যে ভাসতে লাগলো। কেউ যেন বাতাসে ফিসফিস করে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্র পড়ে চলেছে। টেবিলটা থরথর করে দুলতে শুরু করেছে। টেবিলের মাঝে একটা চকচকে কাঁচের পেপারওয়েট রাখা ছিল। মুহূর্তের মধ্যে সেটা ছিটকে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। এ আপনার সাথে করে কাকে এনেছেন? সে যে আমার জ্ঞানের চেয়ে অধিক শক্তিশালী। আপনি যে কোথায় বাড়ি করে রয়েছেন ভাবলেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। এ আমার কম্য নয়। আপনারা যান, যান দেখি, আমার অন্য মক্কেলরা অপেক্ষা করছে। রথিন মাস্টারের বলতে ইচ্ছে হলো যে বাইরে একটাও মক্কেলকে বসে থাকতে দেখা যায়নি, তবে সেটা পেটের ভেতর চেপে সে বলল, তাহলে উপায়? আমি জানি না। আপনারা অন্য কোথাও যান। আপনি একটা কিছু দয়া করে করুন। ততক্ষণে আলোর দপদপানি থেমে গেছে। ঘরের পরিবেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কপালের ঘাম মুছে নিয়ে রামেশ্বরবাবু বললেন, একজনকে চিনতাম বটে। সে বহু আগে, যদি ভুল না হই, তাহলে এখন তার বয়স কমপক্ষে 70 ছাড়িয়েছে। বেঁচে আছেন কিনা বলা মুশকিল। তিনি কি আপনার পরিচিত কেউ? অঘড়ি, এক অঘড়ি তান্ত্রিক সন্ন্যাসী। নাম তার জটাধর। এখান থেকে মাইলখানেক গেলেই যে শ্মশান পড়বে, অনেক বছর আগে তাকে ওখানেই প্রথম দেখেছিলাম। তিনি শ্মশানচারী ভবঘুরে মানুষ, তবে ভীষণ রকচটা ভয়ঙ্কর। সবসময় যেন রুদ্র রূপ ধরে রয়েছেন। ওনাকে বছর 20 আগে দেখেছিলাম। যান, পারলে তিনিই পারবেন, কারণ সেই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। অনেক অনেক ধন্যবাদ। দুজনে চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় রামেশ্বরবাবু বলে উঠলেন, তবে হ্যাঁ, একটা কথা। হ্যাঁ হ্যাঁ বলুন। একটা জ্যান্ত কালো মুরগি ওনার জন্য নিয়ে যাবেন। মুরগি? উনি কি মাংস রেঁধে খাবেন? অদ্ভুত এক রহস্যময় হাসি হেসে রামেশ্বরবাবু বললেন, খাবেন, তবে রেঁধে নয়। তাহলে কি মা কালীকে বলি দেবেন? শুনেছি তান্ত্রিকরা মায়ের সাধক হয়ে থাকেন, তাই জিজ্ঞেস করলাম। সব তান্ত্রিক যে মায়ের সাধক হন এই কথা আপনাকে কে বলল সুমন্তবাবু? না মানে ওই বইতে পড়েছি আর কি। আপনি সে যা ইচ্ছেই ভাবুন, তবে মুরগি ওনার হাতে দেওয়ার পর খানিকটা সময় পেছনে ফিরে বসবেন। ওনার দিকে ভুলেও দেখবেন না। যদিও জানি না ওনাকে আদেও পাবেন নাকি, পেলে আপনাদের ভাগ্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি। যাক, আপদ বিদায় হলো। এরা যে সাথে করে কাকে নিয়ে এসেছিল নিজেরাও জানে না। এমন শক্তির সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। এবার বাড়ি যাই, বাড়ি ফিরতে হবে। চেম্বার বন্ধ করার সময় হয়ে এলো। কথাগুলো নিজের মনে মনে বিড়বিড় করতে করতে রামেশ্বর বাগজি জিনিসপত্র গুছিয়ে নিজের কাঁধের ঝোলা ব্যাগটা তুলে নিতেই ঘরের আলোগুলো আবারও দপদপ করে জ্বলতে নিভতে লাগলো। একটা অদ্ভুত মেয়েলি কণ্ঠের খিলখিলে হাসির শব্দ ঘরটার ভেতর ছড়িয়ে পড়ল। কে কে আছো? সামনে এসো, সামনে এসো বলছি। দরজার ঠিক সামনে ফুটে উঠল এক জমাট বাঁধা কালো অবয়ব। তার সাদা দুটো ফ্যাটফ্যাটে চোখের জ্বলতে থাকা মনি শূন্যে যেন ভাসছে। কে তুমি? কি একটা কট করে শব্দ, তারপর ওই একই আওয়াজ। মনে হচ্ছে যেন কারোর শরীরের প্রতিটা হাড় ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। একটা অদ্ভুত মন্ত্রের গুঞ্জন গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। না, কাছে আসবে না। আমি তোমার কোনো ক্ষতি করিনি। যাও, দূরে যাও। ধীরে ধীরে সেই কালো জমাট বাঁধা অবয়বটি মাথাটা সামান্য বাড়িয়ে দিয়ে তার মুখটা হাঁ করল। মুহূর্তের মধ্যে একটা তীক্ষ্ণ কান ফাটানো চিৎকার করে উঠল, বন্ধ করো, বন্ধ করো, আমি আমি সহ্য করতে পারছি না, বন্ধ করো। ভয়ে চোখের পাতা দুটো বন্ধ করে কানে হাত চেপে বলে উঠল রামেশ্বর। ধীরে ধীরে চোখ মেলতেই দেখা গেল না, সেখানে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। কোথায় গেল? এই তো এখানেই ছিল। হঠাৎ পেছন থেকে একটা শীতল দীর্ঘশ্বাস কাঁধের কাছে অনুভব করল রামেশ্বর। সেই কালো অবয়বটি কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। রামেশ্বরের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ল।
একটু একটু করে সে পেছনে মুখ ঘোরাতেই দেখতে পেল তার বিস্ফারিত একজোড়া চোখের সামনে দুটো সাদা আলোর বিন্দু। বাঁচবি না, তুইও বাঁচবি না। না 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 না। রামেশ্বর এক লাফে দুপা পেছনে সরে দরজা খুলে উদ্ভ্রান্তের মতো বাইরে বেরিয়ে আসতেই সেই জমাট বাঁধা কালো অবয়ব পাক খেতে খেতে তার শরীরে প্রবেশ করল। থমকে গেল সে, ঘাটটা একদিকে নেতিয়ে পড়ল, চোখের দৃষ্টি স্থির নিশ্চল। বড় রাস্তার ওপর দিয়ে একের পর এক ট্রাক, বড় বড় গাড়ি ছুটে চলেছে। ধীর কদমে রামেশ্বর বিড়বিড় করতে করতে মাঝ রাস্তায় দাঁড়াতেই একজোড়া হেডলাইটের উজ্জ্বল আলো এসে তার চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। চোখের নিমেষে সেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রামেশ্বরের শরীরটাকে পিষে দিয়ে চলে গেল। চারিদিক থেকে শোনা গেল জনতার কলরব। তবে রামেশ্বরের দেহটা যখন ট্রাকের চাকায় কয়েকবার পাক খেতে খেতে একসময় রাস্তার একদিকে কাত হয়ে পড়ল, থেঁতলে যাওয়া শরীর, দলা পাকানো মাংস আর সেই দুটো স্থির নিশ্চল চোখ তবে প্রাণহীন। ধীরে ধীরে তার শরীর থেকে এক রাশ কালো ধোঁয়া গলগল করে বেরিয়ে বাতাসে মিশে গেল। কচর মচর করে কিছু একটা খাওয়ার শব্দ বারবার কানে আসছে। সামনে দুটো চিতা জ্বলছে। থেকে থেকে মাংস পোড়া একটা উৎকট গন্ধ নাকে এসে ঝাপটা মারছে। এ কোথায় এলাম মাস্টার? কালীতলা শ্মশান। রামেশ্বরবাবু ওই শ্মশানের কথাই বলেছিলেন। রথিন মাস্টারের কথার প্রত্যুত্তরে দূরে যেন কোথাও একপাল শিয়াল ডেকে উঠল। শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে, তাই না মাস্টার? শ্মশানে এমনটা প্রায় হয়। কিন্তু এখানে তো কাউকে। সুমন্তবাবুর কথা শেষ হওয়ার আগেই তার হাতে ধরে রাখা কালো মুরগিটা তীব্র প্রতিবাদে কোঁক কোঁক শব্দ করে ডেকে উঠল। বোধহয় সে বুঝেছে যে মৃত্যুর গন্ধ যেখানে এত তীব্র, সেখানে তাকে নিয়ে আসার মানে একটাই, মৃত্যু। মশাই দেখুন তো, ওখানে কে যেন বসে রয়েছে না? একটা জ্বলন্ত চিতার সামনে এক আবছায়া কালো অবয়বকে এবার স্পষ্ট চোখে পড়ল। মাটিতে হুমড়ি খেয়ে, মাটিতে মুখ রেখে কি যেন করে চলেছে। একবার গিয়ে দেখলে হয় না? আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে মাস্টার। বাড়িতে কি কম আতঙ্কে রয়েছেন? এখানে যদি কোনো সুরাহা হয়। ঠিক আছে, তাহলে তাহলে চলুন দেখি। ও মশাই, মশাই বলি, শুনছেন? চিতার সামনে দাঁড়িয়ে নাকে হাত চাপা দিয়ে ওই অবয়বকে উদ্দেশ্য করে বলে উঠলেন সুমন্তবাবু। তবে মাটিতে ঝুঁকে থাকা সেই অবয়বটি কোনো কথার উত্তর না দিয়ে একইভাবে মাটিতে ঝুঁকে সেই একই কাজ করে চলেছে। কানে ভেসে আসছে কোনো কিছু খাওয়ার শব্দ। বলি, ও মশাই, আমরা অনেক দূর থেকে আসছি। জটাধর তান্ত্রিককে কোথায় পাবো একটু যদি বলেন। নামটা শুনে এবার সে ধীরে ধীরে মুখ তুলে চাইতেই সুমন্তবাবু আর রথিন মাস্টার ভয়ে দুপা পিছিয়ে গেল। একটা অদ্ভুত খ্যাসখ্যাসে গলায় সেই অবয়বটি বলে উঠল, কেন বিরক্ত করছিস আমায়? যা যা, চলে যা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে। কথাটা বলে একটা পৈশাচিক কণ্ঠে হেসে উঠল সে। হঠাৎ রতিন মাস্টার একটা অদ্ভুত কাণ্ড করে বসল। তাকে ভালোভাবে দেখার জন্য সে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে টর্চ লাইট জ্বালতে দেখতে পেল মিশমিশে কালো আধপোড়া একটা শরীর মাটির ওপর ঝুঁকে বসে জ্বলন্ত চিতার ভেতর হাত ঢুকিয়ে চিতায় জ্বলতে থাকা মৃত শরীরের ঝলসানো কালো পোড়া মাংস খুবলে খুবলে তুলে নিয়ে মুখের ভেতর চালান করে যাচ্ছে। এসব কি? আর এখানে এক মুহূর্ত নয়, চলুন 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 এখান থেকে। রথিন মাস্টার সুমন্তবাবুর হাত ধরে টানতেই সেই কালো মুরগিটা আবারও কোঁক কোঁক শব্দ করে ডেকে উঠল। লোকটা এবার খাওয়া থামিয়ে চোখ তুলে চাইল। মুরগি দে, দে আমায় দে, মুরগি দে, কতদিন খাইনি। শূন্যে যেন ভেসে রয়েছে সে। মোবাইলের টর্চের আলোয় তাদের কোনো ছায়া পড়ছে না। হাওয়ার থেকেও তীব্র গতিতে সে সুমন্তবাবুর সামনে এসে দাঁড়াল। মাথাটা একবার ডান দিকে আর একবার বাঁ দিকে ঘুরিয়ে তাকে দেখে নিল। তার জবা ফুলের মতো টকটকে লাল চোখটা দেখে সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তারা কেউ।
মুহূর্তের মধ্যে একটা শীতল হাতের স্পর্শ সুমন্তবাবু তার হাতের ওপর অনুভব করতেই শ্মশানের ভেতর থেকে ভেসে এলো এক গুরুগম্ভীর কণ্ঠস্বর। ওদের ছেড়ে দে। বিকট এক জান্ত হুঙ্কার ছেড়ে এসে খানিকটা দূরে ওই জ্বলতে থাকা চিতার কাছে এসে দাঁড়ালো। তারা চোখ খুলে দেখতে পেল এক দীর্ঘ বলিষ্ঠ শরীরী অবয়ব ওদের দিকে এগিয়ে আসছে। তার সারা শরীর জুড়ে সাদা ছাই মাখা, ঊর্ধ্বাংশ অনাবৃত, পরনে শুধু এক টুকরো কাপড় যা তার নিম্নাঙ্গকে ঢেকে রেখেছে। তোদের সাহস তো কম নয়। কালীতলা শ্মশানে এই রাতের বেলা মরতে এসেছিস? জানিস না এই সময় ওরা আসে? ওদের যে বড্ড খিদে। ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বিপদে পড়েছিস তাই না? হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়েই তো আসা। ছাই মাখা লোকটা এবার সেই জমাট বাঁধা কালো অবয়বকে উদ্দেশ্য করে বলল, যা, এবারে যা, পরে আসিস। আমার ভোগ নিয়ে যাবি, এখন যা। চোখের নিমেষে সেই কালো অবয়বটি হাত জোর করে প্রণামের ভঙ্গিতে খানিক দাঁড়িয়ে ওই কালো মুরগির দিকে এক ঝলক লোলুপ দৃষ্টিতে দেখে ধীরে ধীরে ভোজবাজির মতো মিলিয়ে গেল। মাস্টার আর সুমন্তবাবুর হতবাক দৃষ্টি দেখে সেই অদ্ভুত দর্শন লোকটি দাঁত খিঁচিয়ে বলল, কি দরকার বললে না যে? ওটা কি ছিল? ভূত নাকি পিশাচ? বেতাল। বেতাল? কি বলছেন? হ্যাঁ, বেতাল। আমার বড় প্রিয় শিষ্য মৃতদেহের মাংস খাচ্ছিল। তোরা এসেই তো সব গন্ডগোল করে দিলি। যাগে, এবারে বল আমার কাছে কিসের জন্য এলি? আসলে একটা বড় সমস্যা নিয়ে জ্যোতিষী রামেশ্বর বাগচির কাছে গিয়েছিলাম। তিনি বললেন যে এই সমস্যার সমাধান তিনি করতে পারবেন না। উনি আপনার কথা বলে পাঠিয়েছিলেন। আপনি নিঃসন্দেহে জটাধর তান্ত্রিক। তান্ত্রিক? পরনে কৌপিন পরে ছাই মেখে শ্মশানে বসলেই তান্ত্রিক হওয়া যায় না, বুঝেছিস? তান্ত্রিক হওয়া যায় না। তার জন্য চাই কঠোর সাধনা, অধ্যাবসায়, পারলৌকিক আর দিব্য জ্ঞান। আপনি আপনি যখন বেতালকে বললেন যে মুরগির উচ্ছিষ্ট সে পাবে, তাতেই বুঝেছিলাম আমাদের আশাটা বৃথা যায়নি। দে দে, আগে মুরগিটা দে দেখিনি। সুমন্তবাবুর হাত থেকে জ্যান্ত কালো মুরগিটা এক প্রকার ছিনিয়ে নিল সে। এরপর এক হাতে তার গলাটা চেপে ধরে বলে উঠল, বড্ড খিদে পেয়েছে, আগে খেতে দে। চোখের নিমেষে সেই মুরগির গলা লক্ষ্য করে তার কালো হয়ে যাওয়া খয়াটে দাঁত বসিয়ে এক কামড়ে ছিঁড়ে নিল তার মাথা। উষ্ণ গরম রক্ত ছিটকে এসে তার মুখে লাগলো। নিভু নিভু চিতার আগুনে সেই মুখ বড়ই ভয়ঙ্কর দেখাচ্ছিল। উফ বাবা, এই দৃশ্য সহ্য করা যায় না। পিছনে মুখ ঘোরান মশাই, ওই জ্যোতিষী কি বলেছিল মনে নেই? হ্যাঁ, একদম একদম খেয়াল ছিল না। দুজনে পেছনে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। কানে ভেসে আসছে সেই আগের কচর মচর শব্দটা। বেশ খানিকটা সময় এভাবেই কাটল। আয়, এদিকে এসে বস। সেই চেনা গুরুগম্ভীর স্বর কানে যেতে ঘুরে দাঁড়ালো তারা। ওই বাড়িতে যিনি আছেন তাকে হারানো এত সোজা নয়। কিন্তু বাবা, আমরা তো এখনো আপনাকে কিছুই জানাইনি। আমায় কোনো কিছু বলার প্রয়োজন হয় না, আমি সব জানি। তুই তো মহাপাতক। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। অন্যায়? শাস্তি? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। পারবি পারবি, বুঝিয়ে বললে সব বুঝতে পারবি। বউ মেয়েকে ঠাকুর ঘরে লুকিয়ে এসে ভেবেছিস ও কোনো ক্ষতি করতে পারবে না? আপনি আপনি কি করে জানলেন? প্রশ্ন নয়, প্রশ্ন নয়। অযথা প্রশ্ন করা আমি পছন্দ করি না। আপনি যে জটাধর অঘরী সন্ন্যাসী সেটা রামেশ্বর বাবুর মুখে আগেই জেনেছিলাম। তার কথা শুনে বুঝেছিলাম পারলে আপনিই পারবেন। এখন সেই ব্যাপারে আপনিই নিশ্চিত।
আপনায় কুলোয় না আবার দোসর, হ্যাঁ? মানে ঠিক বুঝতে পারলাম না বাবা। ও কিছু না, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। সবই মায়ার খেলা, বিধির বিধান, সবই যে তার ইচ্ছে। কথাটা বলে মাটি থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে বাতাসে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে অদ্ভুতভাবে দুলতে লাগলো সে। চকিতে বাতাসে ভেসে থাকা সেই ছাই যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল, সময় যেন থমকে দাঁড়িয়েছে। এরপর সেখানে বায়োস্কোপের পর্দার মতো ফুটে উঠল একটা মুখ। না না, একটা নয়, তার ঠিক পেছনে আরও দুটো মুখ। 3 জোড়া জ্বলন্ত চোখের মণি, 3টে মিশমিশে কালো অবয়ব এক দৃষ্টিতে তাদের দেখে চলেছে। হঠাৎ এক ঝাঁক দমকা বাতাস এসে সেই ভাসতে থাকা ছাই কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। তুই কার ডেরায় বাসা বেঁধেছিস জানিস? না আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋণানুবন্ধনা, বুঝলি বেটা? ঋণানুবন্ধনা। কর্মচক্রে একই সাথে আরাধ্যা দেবী, উৎসর্গীকৃত বলি সকলেই বাঁধা পড়েছে যে। ক্ষমা করবেন বাবা, আপনি কি বলছেন? আমার কিছুই বোধগম্য হচ্ছে না। বলবো বলবো, সব বলবো। তবে একটা কথা শুনে যা, ওই দুষ্ট শক্তি রামেশ্বরকেও ছাড়েনি। হ্যাঁ মানে? মানে সে খানিক আগেই মারা গিয়েছে। ওই শক্তি যে তোকে সাহায্য করতে এগিয়ে আসছে কাউকে ছাড়বে না, কাউকে না। এখন চল, আর দেরি নয়। মুহূর্তকালের ভগ্নাংশে বিপদ আসতে পারে। ওরা ভ্রম সৃষ্টি করে, বুঝেছিস? ওরা ভ্রম সৃষ্টি করে, মায়াজাল ছড়িয়ে শিকারকে নিজের বশে আনে। চল, এক্ষুনি চল। উঠে দাঁড়ালো জটাধর তান্ত্রিক। সে উঠে দাঁড়াতেই দূরে ওই অন্ধকারে জ্বলে উঠল কয়েক জোড়া লাল চোখ। তাদের উদ্দেশ্য করে বলল, আমি চললাম, ঠিক সময় ফিরে আসব। ততক্ষণ তোরা সকলে শ্মশান রক্ষা করিস। মা, দরজায় কে যেন টোকা দিচ্ছে। মনে হয় বাবা আর রথিন মাস্টার ফিরে এসেছে। যাস না, দরজা খুলিস না, তোর বাবা বারবার সাবধান করে দিয়ে গিয়েছে। কিন্তু মা, ওরা এলে দরজা কে খুলবে? আমাদের তো ঠাকুর ঘরের বাইরে বেরোতেই হবে। বলছি তো না, চুপ করে বসে থাক এখানে। কিন্তু এইভাবে কতক্ষণ মা? নিজের বাড়িতে নিজেরাই ঘরবন্দি। এর চেয়ে তো কলকাতায় ভালো ছিলাম। আজ নয় কাল আমিও একটা চাকরিতে ঢুকে সংসারের হাল ধরতাম। এইভাবে ভয়ে ভয়ে তো বাঁচতে হতো না। মূল ফটকে তখন ধুমধাম শব্দটা ধীরে ধীরে আরো বেড়ে চলেছে। মুহূর্তে মুহূর্তে বাড়ছে শব্দের বেগ। ঠিক সেই সময় বাইরে থেকে এক চেনা গলার ডাক ভেসে এলো। কি রে মা, দরজাটা খোল। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? ওই তো ওটা বাবার গলা। বৌদি, শ্রী, দরজাটা দয়া করে খুলে দিন, আমরা চলে এসেছি। দরজার বাইরে থেকে আরো এক চেনা গলা পেয়ে খানিকটা নিশ্চিন্ত হয়ে স্ত্রী বলল, এবার তো আর কোনো ভয় নেই। রথিন মাস্টারও সাথে আছে। আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। এইভাবে কতক্ষণ চেপে রাখবো বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে খুব সাবধানে দরজাটা খুলে একবার বাইরেটা দেখ। বিপদ বুঝলে আবারও দৌড় দিবি। ঠিক আছে মা। ঠাকুর ঘরের দরজাটা সামান্য ফাঁক করতেই ঘরের বাইরে একটা অস্ফুটে খিলখিল হাসির শব্দ শুনতে পাওয়া গেল। চোখের সামনে একটি মেয়ের অস্বচ্ছ অবয়ব ছোট্ট দুটো পায়ের ধূপধাপ শব্দ করতে করতে বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্তে মিলিয়ে গেল। ঠকার শব্দে আবারও ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে হাঁপাতে লাগলো স্ত্রী। কি রে, কি হলো? জানি না মা, একটা মেয়েকে দেখলাম। মেয়ে? প্রশ্নের উত্তর দেওয়ার আগে দরজায় আবারও আঘাত পড়ল। তবে এবার একটা ধাক্কা বাইরের মূল দরজায় পড়ার সাথে সাথে আরেকটা আঘাত এসে পড়ল ঠাকুর ঘরের দরজায়। বাইরে থেকে এক জ্যান্ত পাশবিক চিৎকার ভেসে এলো। কি ভেবেছিস তোরা? এইভাবে নিজেদের বাঁচাতে পারবি? আমরা তোমার কি ক্ষতি করেছি?
কেন এমন করছো আমাদের সাথে? অপবিত্র করেছিস আমার ভিটে মাটি, তোরা অপবিত্র করেছিস। তোদের মুক্তি নেই, মুক্তি নেই। হঠাৎ তারা দেখতে পেল দরজার ফাঁক গলে কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে ঠাকুর ঘরের ভেতর প্রবেশ করছে। মুহূর্তের ভগ্নাংশে সেই কালো ধোঁয়া সুপ্রীতির শরীরে প্রবেশ করতেই সে খাড়া হয়ে উঠে দাঁড়ালো। মা, ও মা, মা তোমার কি হয়েছে? খিলখিল করে হেসে উঠল সে। ধীরে ধীরে দু হাত পায়ে ভর করে দেওয়াল বেয়ে কড়িকাঠের দিকে উঠতে লাগলো। না, না, এটা হতে পারে না, কিছুতেই না। দরজা ঠেলে স্ত্রী বাইরে বেরোতেই এক অস্বচ্ছ ধোঁয়া শরীর তার সামনে এসে দাঁড়ালো। পরনে আদময়লা ছেঁড়া শাড়ি, মাথার চুল চট পাকানো, এক অদ্ভুত ঘোলা চোখে তাকিয়ে সে বলে উঠল, দেবে তোমার শরীরটা আমায় দেবে? দাও না গো, দাও না। এইভাবে থাকতে বড় কষ্ট হয় যে। তুমি কে? আমি এখানেই থাকি গো। দাও না, দাও না ওই শরীরটা। চোখের নিমেষে মেয়েটি শূন্যে ভেসে উঠল। তার ঘোলা চোখের দিকে তাকাতেই স্ত্রীর দুটো চোখ ধক করে যেন জ্বলে উঠল। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলো। এই 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 মাস্টার, এই কি একটা গন্ধ ভেসে আসছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি, কিন্তু তার চেয়েও চিন্তার বিষয় ওরা দরজা খুলছে না কেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ওরা খুলবেও না, তোরা সরে দাঁড়া, আমি দেখছি। দরজায় হাত দিয়ে অদ্ভুত এক অজানা মন্ত্রপাঠ করতে লাগলো জটাধর তান্ত্রিক। মুহূর্তের মধ্যে দরজাটা সশব্দে খুলে যেতেই বিরাট কালো জলের দিঘির পাড় থেকে হাড় হিম করা এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। বাতাসে নাক টেনে সে বলে উঠল, রান্নাঘরের দিকে যা এক্ষুনি, নইলে সর্বনাশ হবে। ঠিক কি হয়েছে বুঝে ওঠার আগেই নাকে কেরোসিন তেলের গন্ধ ভেসে এলো। সর্বনাশ! কথাটা বলে সেদিকে সুমন্তবাবু ছুটে যাওয়ার পর দেখতে পেল ঘরময় দেশলাইয়ের কাঠি ছড়িয়ে রয়েছে। স্ত্রী সম্পূর্ণ নগ্ন শরীরে দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীর জুড়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে কেরোসিন তেল। আমি জানি তুই কে, কিন্তু এই মেয়েটিকে কেন মারতে চাইছিস? জটাধর তান্ত্রিক স্ত্রীর কপালের ঠিক মাঝে নিজের বুড়ো আঙুল চেপে ধরে প্রশ্ন করল। বলবো না। তোকে বলতেই হবে। না না, বলবো না, বলবো না। ঠিক সেই সময় তাদের পেছন থেকে আরও এক অবয়ব এসে দাঁড়ালো। এক অদ্ভুত খিলখিলে হাসির শব্দ তাদের কানে ভেসে এলো। এরই সাথে বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে মাটি। এসে গেছে, সে এসে গেছে। তোরা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। চকিতে পেছন ফিরে চাইতেই তারা দেখতে পেল হাতের পাতা দুটো পেছনে করে শরীরটা সামান্য ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। সুপ্রীতি, তুমি? নামটা সুমন্তবাবুর মুখ দিয়ে বেরিয়ে আসতেই খোলা দরজা দিয়ে বাইরের যেটুকু আলো ভেতরে আসছিল মুহূর্তের মধ্যে সেটা বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত পাশবিক গর্জন শুনে সকলে পেছনে তাকিয়ে দেখল দুটো পা। হ্যাঁ, কালো ধোঁয়ায় ঢাকা দুটো পা শুধু দেখা যাচ্ছে। এর থেকে তার শারীরিক গঠন আর উচ্চতার ব্যাপারে সহজেই অনুমান করা যায়। কামিনী। নামটা জটাধর তান্ত্রিকের মুখ দিয়ে বেরিয়ে আসতেই বাইরে থাকা সেই বিরাট কালো ধোঁয়ায় ঢাকা অবয়বটির তীক্ষ্ণ কণ্ঠে গর্জন করে বলল, আমার মাটি দখল করে বসত বাড়ি তৈরি করার স্পর্ধা হয় কি করে? এই জমি আমার নামে উৎসর্গিত। এখানকার সকল বস্তু আমার ভোগ্য। এখানে থাকবি অথচ ভোগ দিবি না, সে কি করে হয়? এই বিষয়ে আগেই খানিক আন্দাজ করতে পেরেছিলাম, তবে ওদের বলিনি, বললে ভয় পেত। আমি কিছুই বুঝতে পারছি না বাবা। কে কে এই কামিনী?
মা কালীর 64 যোগিনীর মধ্যে একজন এই কামিনী। ঠিক যেমন বহুরূপা, তারা, যমুনা, ক্ষেমাঙ্করী, নরসিংহী কিংবা যক্ষিণী, ঠিক তেমনই কামিনী। এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই, তবে তোরা যে তার মাটি দখল করে রয়েছিস। আমি আমি এখনো কিচ্ছু বুঝতে পারলাম না বাবা। কামিনী নামে এই যোগিনীর সাথে এসবের কি সম্পর্ক? বহুকাল আগে যখন এই গ্রাম প্রত্যন্ত ছিল, ঠিক সেই সময় এই জমিতে এক সদাশয় ব্রাহ্মণ দারিদ্র্য দূর করতে এবং মহাজাগতিক শক্তি লাভ করতে কামিনীকে আহ্বান জানিয়েছিল। কামিনী কামের দেবী, অতি প্রাকৃতিক ক্ষমতার আধার, কিন্তু সেই আধারকে ধারণ এবং নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন কঠিন সাধনা, দিতে হয় নিজের রক্তের বলিদান। সেই ব্রাহ্মণ সন্তান এই কাজে অপারগ হয়েছিলেন। কামিনীর সাক্ষাৎ দর্শন পাওয়ার পর তিনি তার নিজের মেয়ে আর স্ত্রীর গলা কেটে তার রক্ত কামিনীর পায়ে উৎসর্গ করেন, কিন্তু ফল হয়নি। কামিনী কামগ্রস্ত, তাকে তৃপ্ত করা সোজা নয়। তাই সাময়িকভাবে ক্ষমতা পেলেও তাকে তৃপ্ত করতে না পারায় কামিনী তার দেহ থেকে প্রাণবায়ু শুষে নেয়। যোগ বলে আমি এসব আগেই জানতে পেরেছিলাম, শুধু এটা জানতাম না যে এই সবের নেপথ্যে কামিনী রয়েছে। এই কামিনী এতদিন ধরে ওই ব্রাহ্মণের স্ত্রী আর কন্যার অতৃপ্ত প্রেতকে চালনা করে এসেছে। এমনকি রামেশ্বরকেও সে নিজের বশে এনে আত্মহত্যা করতে বাধ্য করেছে, যেটা খানিক আগে তোর মেয়েকে দিয়েও করাতে যাচ্ছিল। এই ভিটে আমার, এই দুই প্রাণ আমার। বাইরে থেকে সেই কালো অবয়ব গর্জে উঠল। ভেতরে থাকা স্ত্রী আর সুপ্রীতি খিলখিল করে হেসে উঠল। তোরা সাহায্যের জন্য এদিক সেদিক গিয়েছিস, কিন্তু একবারও ক্ষমা চাসনি। ওই নিম গাছেই যে তার অধিষ্ঠান। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে এই বাড়ির মায়া ত্যাগ করে দে। এই মাটিতে বাস্তুদোষ রয়েছে। হাঁটুতে ভর দিয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন সুমন্তবাবু। এদিকে সেই তান্ত্রিক এক হ্যাঁচকা টানে স্ত্রীকে রান্নাঘর থেকে টেনে বের করে সুপ্রীতির পাশে দাঁড় করিয়ে দুজনের কপালের মাঝে হাত রেখে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে লাগলো। ওদিকে মাটিতে বসে থরথর করে কাঁপতে কাঁপতে সুমন্তবাবু বললেন, আমি বুঝতে পেরেছি নিজের ভিটে মাটি কেউ দখল করে বসলে কতটা খারাপ লাগে, কিন্তু যা করেছি সেটা জ্ঞান তো করিনি আমি। আমার স্ত্রী বা মেয়ের এতে কোনো দোষ নেই। আমাদের মুক্তি দিন কামিনী দেবী, আমাদের মুক্তি দিন। আমরা কালকেই এই স্থান ছেড়ে চলে যাব। মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। পাশ থেকে বলে উঠল রথিন মাস্টার। শোনা গেল চিৎকার। স্ত্রী আর সুপ্রীতির শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে শূন্যে ভাসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে এক রাশ কালো ধোঁয়া তাদের হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে ঘুরপাক খেতে খেতে বাইরে দাঁড়িয়ে থাকা ওই অবয়বের শরীরে গিয়ে মিশে গেল। দুটো শরীর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে বাইরে দাঁড়িয়ে থাকা সেই কালো জমাট বাঁধা অন্ধকার বাতাসে মিশে গেল। যাক, আর চিন্তা নেই। আপনি আমাদের রক্ষা করলেন বাবা, আমাদের রক্ষা করলেন। আমি কে? সবই যে তাঁর ইচ্ছে। আমরা কালকেই এই বাসস্থান ছেড়ে চলে যাব। তাতেই তোদের মঙ্গল। জটাধরের কথা শেষ হওয়া মাত্র দূরে ওই পুকুরের ধারের গাছ থেকে একটা পেঁচা তারস্বরে ডাকতে ডাকতে ধীরে ধীরে মিলিয়ে গেল।